আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের দুতরফা দাখিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করা যায় তার কিছু উদাহরণ আলোচনা করার চেষ্টা করব। তো এটি আমার পর্ব 3। ইতিপূর্বে আমি পর্ব 2 পর্যন্ত 1 এবং 2 এর নিয়ম এবং কিছু উদাহরণের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকের আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো এই যে লক্ষ্য করি, এটি আমার নিয়ম 6। ইতিপূর্বে আমি 5টা নিয়ম আলোচনা করেছি। এখানে বলছে ধারে পণ্য ক্রয় করা হলে ডেবিট ক্রেডিট কি হবে। ধারে পণ্য ক্রয় বলতে বোঝায় বাকিতে পণ্য ক্রয়, অর্থাৎ আমি পণ্য ক্রয় করেছি, টাকা এখনও পরিশোধ করি নাই, পরে পরিশোধ করব। তাহলে এখানে দুইটা পক্ষ, একটা ক্রয় হিসাব আর একটা হচ্ছে দায় সৃষ্টি হবে একটা, সেটা হচ্ছে পাওনাদার বা প্রদেয় হিসাব। তো ধারে পণ্য ক্রয়ের সময় আমি দুইভাবে দেখাবো। একটি হচ্ছে যদি নাম উল্লেখ থাকে, যার কাছ থেকে কিনছি তার নাম যদি উল্লেখ থাকে, আর যদি নাম উল্লেখ না থাকে। যেমন ধারে পণ্য ক্রয় করার সময় যদি প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম উল্লেখ না থাকে তাহলে আমাদের নিয়ম কি হবে। নাম যদি উল্লেখ না থাকে তাহলে আমরা নিয়মে এই ক্রয় হিসাব ডেবিট হবে এবং প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট হবে। যেমন আমি একটি উদাহরণ দিলাম, বাকিতে পণ্য ক্রয় 25,000 টাকা। এখানে তো নাম নাই, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, ক্রয় হিসাব ডেবিট করব, একটা পক্ষ ক্রয়, আরেকটি যেহেতু বাকিতে পণ্য ক্রয় করছি তো দায় বৃদ্ধি পাবে, সেটির নাম পাওনাদার। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেজন্য পাওনাদার হিসাব ক্রেডিট। এখন যদি নাম উল্লেখ না থাকে আরও একটি উদাহরণ দেখাচ্ছি। এই যে যেমন ধারে পণ্য ক্রয় করা হলো 55,000 টাকা, তাহলে এটা কি যাবে হবে, এখন তোমরা পারবে। সেটি হচ্ছে ক্রয় একটা পক্ষ আর ধারে একটা পক্ষ। ধারে মানে কি পাওনাদার, তাই না? বা প্রদেয় হিসাব পাওনাদারের আধুনিক নাম। তাই আমরা করব ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট, কারণ এই ধারে পণ্য ক্রয়ের ফলে প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে। আর যদি নাম উল্লেখ থাকে, রকির নিকট থেকে পণ্য ক্রয় 55,000 টাকা, এখানে তো নাম আছে, রকি একজন ব্যক্তির নাম, তার নিকট থেকে কিনছি, তাহলে কি করব, এখানে দুইটা পক্ষ, একটা ক্রয় হিসাব আর একটা রকি হিসাব, তাই না? তো রকি কিন্তু এখানে পাওনাদার, রকি আমার কাছে টাকা পাবে, তার মানে কি পাওনাদার। সেই জন্য এইখানে কি করব, ক্রয় হিসাব ডেবিট হবে এবং পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট হবে। তো পার্থক্য হচ্ছে প্রদেয় হিসাব যখন লিখব তখন এই রকির নামটা এখানে লিখে রাখব। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব রকি ক্রেডিট, এটুকুই পার্থক্য। নাম যদি উল্লেখ থাকে পাশে নামটা লিখে রাখব, আর যার নাম উল্লেখ না থাকলে এই নামটা এখানে হবে না। এইভাবে আমরা ধারে পণ্য ক্রয়ের বিশেষ করে জাবেদা করতে পারি। তো এখন নিয়ম 7-এ যদি থাকে ধারে পণ্য বিক্রয় করা হলে কি হবে। ধারে পণ্য বিক্রয় বলতে বোঝায় বিক্রি করে টাকা এখনো পায় নাই, পরে পাবো, এটাই তো বোঝায়, তাই না? ধারে পণ্য ক্রয় করলে কিন্তু দুইটা পক্ষ, একটি হচ্ছে বিক্রয় হিসাব আর আরেকটি হচ্ছে যাদের কাছে আমি টাকা পাবো তারা হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব। তো এখানেও নাম উল্লেখ থাকলে কি হবে, না থাকলে কি হবে, সেইভাবে আমি আলোচনা করব। যেমন ধারে পণ্য বিক্রয়ের সময় যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকে, নাম যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা করব প্রাপ্য হিসাব ডেবিট বা দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট হবে, কারণ দেনাদার সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। অর্থাৎ ধারে পণ্য বিক্রি করলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেমন এইখানে একটি উদাহরণ দিলাম, বাকিতে পণ্য বিক্রয় 20,000 টাকা, এখানে কিন্তু নাম উল্লেখ নাই, আছে নাই, তো এক্ষেত্রে কি ডেবিট ক্রেডিট হবে। বিক্রয় যেহেতু আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আমরা জানি 1 নং নিয়মে দেখেছি। 1 নাম্বার যে আমি পর্ব আলোচনা করেছি সেই পর্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওখানে সব নিয়ম আলোচনা করেছিলাম, কোনটি বৃদ্ধি পেলে ডেবিট এবং কোনটি বৃদ্ধি পেলে ক্রেডিট। তো সেক্ষেত্রে আমরা দেখেছি বিক্রয় যেহেতু আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আর একটা পক্ষ হচ্ছে ধারে যেহেতু বিক্রি করছি প্রাপ্য হিসাব বা দেনাদার, বৃদ্ধি পেলে ডেবিট, তাই প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন এই ধরনের আরও একটি উদাহরণ লক্ষ্য করি। এই যে এখানেও কিন্তু বলেছে ধারে পণ্য বিক্রয় 10,000 টাকা, এখানে কিন্তু নাম উল্লেখ নাই,
তাহলে কী হবে? এখন নিশ্চয়ই তোমরা পারবে। প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, আর বিক্রয় যেহেতু আয় বৃদ্ধি পাচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব হচ্ছে এই দেনাদারের আধুনিক নাম, তা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে ধারে পণ্য বিক্রয় করা হলে। এখন যদি বলে যে নাম উল্লেখ আছে, এই যেমন একটা উদাহরণ দেখাচ্ছি, রাজীবের নিকট পণ্য বিক্রয় 13,000 টাকা, এখানে কিন্তু নাম আছে রাজীব, তাহলে কি করব? এখানে দুইটা পক্ষ, একটা বিক্রয় আর একটা রাজীব। রাজীব কিন্তু এখানে দেনাদার বা প্রাপ্য হিসাব, সেজন্য এইখানেও একই জাবেদা হবে, প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু পার্থক্যটি হলো যার কাছ থেকে কিনছি তার নামটা এই যে প্রাপ্য হিসাবের পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রাখবো, মানে এটার নাম হচ্ছে প্রাপ্য হিসাব রাজীব ডেবিট। এখন তোমাদের মনে হতে পারে নামটা লিখবো কেন? নামটা না লিখলে আমাদের বুঝতে অসুবিধা হবে যে কার কাছ থেকে পণ্যটা কিনেছি। তাই যার কাছ থেকে পণ্যটা কিনেছি তার নামটা আইডেন্টিফাই করার জন্য, সহজে আইডেন্টিফাই করার জন্য ডেবিট ক্রেডিট করার সময় নামটা পাশে লিখে রাখবো। এইভাবে আমরা বাকিতে বিক্রয়ের জাবেদা করতে পারি, অর্থাৎ বাকিতে বিক্রয়ের জাবেদা প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটির কোনো বিকল্প নাই, খালি নাম থাকলে নামটা ব্র্যাকেটে লিখে রাখবো। তা আমরা পরবর্তী আরেকটা নিয়ম লক্ষ্য করি, 8 নং নিয়ম। 8 নং নিয়মে বলেছে ক্রয় ফেরত বা বহি ফেরত কাকে বলে এবং এর জাবেদা কী হবে। ক্রয় ফেরত বলতে বোঝায় আমি কিনেছিলাম, ফেরত দিয়ে দিলাম, সেটা তো ক্রয় ফেরত। ক্রয় ফেরত সবসময় চলে যায়, সেজন্য একে বহি ফেরতও বলা হয়। আমি কিনেছিলাম, তখন এসেছিল, এখন ফেরত দিলাম, চলে যাচ্ছে। আমার প্রতিষ্ঠান থেকে বাইরের প্রতিষ্ঠানে ফেরত দিলে চলে যাচ্ছে, সেজন্য এটিকে বলা হয় বহি ফেরত। বহি ফেরত আর ক্রয় ফেরত একই হিসাব, দুইটা নাম, মানে সমার্থক শব্দ। সেজন্য আমরা ক্রয় ফেরত বা বহি ফেরত বলতে এইভাবে লিখতে পারি, পূর্বে বিক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত বা বহি ফেরত হিসাবে বিবেচিত করা হয়। কিনেছিলাম, ফেরত দিলাম, তাকে বলে ক্রয় ফেরত। এক্ষেত্রে আমরা যখন জাবেদা করব বা ডেবিট ক্রেডিট নির্ণয় করব, তখন কাকে ফেরত দিব? পাওনাদারকে। যার কাছ থেকে কিনেছিলাম তাকেই তো ফেরত দিব, তাই না? সেজন্য এখন আমরা প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট করব। আর ক্রয় ফেরত যেহেতু চলে যাচ্ছে, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হয়, সেজন্য আমরা কি করব? এই যে পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট, আর যদি নগদে হয় নগদান হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। বিষয়টা আবারও বলি, যদি বাকিতে হয়, বাকিতে পণ্য কিনেছিলাম সেটা ফেরত দিলাম, সেই ক্ষেত্রে আমরা ডেবিট ক্রেডিট করব, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, বাকিতে যদি হয়। আর যদি বাকিতে না হয়, আমি নগদে কিনেছিলাম সেটা ফেরত তো দিতে পারি না? হ্যাঁ, দিতেই পারি। নগদে কিনেছিলাম সেটা যদি ফেরত দিই, তাহলে এখন আমি নগদ টাকা ফেরত পাবো, নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। সেজন্য নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে নগদান ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি এখানে, এই যে পণ্য ফেরত প্রদান করা হলো 2,000 টাকা, তাহলে এটার জন্য ডেবিট ক্রেডিট কী হবে? একটু চেষ্টা করলে আমরা পারবো, তাই না? তারপরে আমি একটু হেল্প করছি। পণ্য ফেরত প্রদান বলতে এখানে কিন্তু ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত কিছু বলা নাই, তো প্রদান মানেই ক্রয় ফেরত, ফেরত প্রদান মানেই কিন্তু ক্রয় ফেরত। সেজন্য আমরা ফেরত প্রদান করেছে, নগদে কি বাকিতে কিচ্ছু বলা নেই, তাহলে এটা বাকিতে ধরতে হবে। তাহলে ডেবিট ক্রেডিট হবে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। প্রকৃতপক্ষে ক্রয় ফেরত জাবেদার জন্য আমরা এই জাবেদাটাই করে থাকি, ক্রয় ফেরত ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। কিন্তু যদি থাকে নগদে, তখন আবার নগদান ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট হবে। এবার যাই একটু উদাহরণ দেখি, এটি তোমাদের জন্য, তোমরা নিশ্চয়ই পারবে, একটু চেষ্টা করো। পণ্য ফেরত দেওয়া হলো 2,000 টাকা, এটা ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? নিশ্চয়ই ক্রয় ফেরত, তাই না? তাই আমরা ডেবিট ক্রেডিট করব, প্রদেয় হিসাব ডেবিট, এখানে ধারে বলে মনে করতে হবে, প্রদেয় হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রয় ফেরত সবসময় ক্রেডিট হয়। আর কাদেরকে ফেরত দিচ্ছি? প্রদেয় হিসাবকে। তাই প্রদেয় হিসাবের আর এক নাম পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার দায় এখানে কমে যাচ্ছে,
সেজন্য পাওনাদার হিসাব ডেবিট, দায় কমলে ডেবিট হয়। আর ক্রয় ফেরত দ্বারা ক্রয় কমে যায়, তাই না, সেজন্য ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হয়। আচ্ছা, আর একটা উদাহরণ দিচ্ছি আমি, সেটি হচ্ছে নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে পক্ষ কী? একটা নগদান হিসাব আর একটা ক্রয় ফেরত হিসাব। সেজন্য নগদ টাকা কিন্তু এখানে বৃদ্ধি পাবে, কারণ আমি যদি পণ্য ফেরত দিই তাহলে সে আমাকে নগদ টাকা ফেরত দিবে। নগদ টাকা যেহেতু বৃদ্ধি পাবে সেজন্য নগদান হিসাব ডেবিট। আর পণ্য ফেরত দেওয়া হলো মানে কি? ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এবার আমরা দেখব এই 9 নম্বর নিয়ম, বিক্রয় ফেরত বা আন্তঃফেরত। তো বিক্রয় ফেরতের নাম আন্তঃফেরত, কারণটা কি? কারণ বিক্রয় ফেরত আমাদের দিকে আসে, আমি বিক্রি করেছিলাম, সেই পণ্য যদি ফেরত দেয় তাহলে আমাদের প্রতিষ্ঠানে আবার ফেরত আসবে। তাই বিক্রয় ফেরতকে আন্তঃফেরত বলা হয়, কারণ এই পণ্যটা ফেরত আসে। বিক্রয় ফেরতের আর এক নাম আন্তঃফেরত। তো বিক্রয় ফেরত বলতে কি বুঝি লক্ষ্য করি। পূর্বে বিক্রিত পণ্য ফেরত আসলে তাকে বিক্রয় ফেরত বলে। সহজ কথা, পূর্বে বিক্রয় করেছিলাম, সেটা যদি ফেরত আসে তাকে বিক্রয় ফেরত বলে। তো আমরা যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করব তখন বিক্রয় ফেরত যেহেতু আসে সেজন্য বিক্রয় ফেরত ডেবিট হবে বা আন্তঃফেরত ডেবিট হবে, কারণ বিক্রয় ফেরতের আরেক নাম আন্তঃফেরত। আমরা এখানে বিক্রয় ফেরতও লিখতে পারি, আন্তঃফেরতও লিখতে পারি। এখন ক্রেডিট কী হবে? ক্রেডিট হবে যাদের কাছ থেকে ফেরত পাচ্ছি, অথবা নগদে হলে নগদান হিসাব। সেজন্য প্রাপ্য হিসাব এর কাছ থেকে পণ্যটা ফেরত আসে, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট বা নগদান হিসাব ক্রেডিট। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি। আমি যদি বাকিতে পণ্য বিক্রি করি, সেই পণ্য যদি ফেরত আসে তখন কি হবে? আন্তঃফেরত ডেবিট, আর যার কাছ থেকে ফেরত পাবো তার নাম ক্রেডিট। প্রাপ্য হিসাব যারা আমার কাছ থেকে আগে পণ্য কিনেছিল তারা হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব গণের কাছে আমরা পণ্য বিক্রি করেছিলাম, সেই পণ্য ফেরত আসলে প্রাপ্য হিসাবের কাছ থেকে তো ফেরত আসবে, সেজন্য প্রাপ্য হিসাব কমে যাচ্ছে, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট। আন্তঃফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর পণ্যটা যদি নগদে কিনে বিক্রি করে থাকি তাহলে তো এখন আমি নগদ টাকা ফেরত দিব, তাই নগদান হিসাব ক্রেডিট হবে। যদি নগদে পণ্য ফেরত হয়, বিক্রিত পণ্য, আন্তঃফেরত ডেবিট, নগদান ক্রেডিট। যদি বাকিতে হয়, আন্তঃফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। যেমন আমি এখানে একটি উদাহরণ দিলাম, বিক্রয় ফেরত আসলো 2000 টাকা, নগদে বাকিতে কিচ্ছু বলা নেই, তো এটা কিন্তু ধারে বিক্রয় ফেরত মনে করতে হবে। সেক্ষেত্রে আমরা ডেবিট ক্রেডিট করব। বিক্রয় ফেরত আসলে তো বিক্রয় ফেরত ডেবিট হবে বা আন্তঃফেরত ডেবিট হবে, আর বিপরীতে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ বিক্রয় ফেরত এর বেশি যে জাবেদা হয় সেটি হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট বা আন্তঃফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কোনো ক্ষেত্রে নগদান ক্রেডিট হতেও পারে যদি পণ্যটি নগদে কেনা থাকে, বিক্রি করা থাকে। আচ্ছা, আর একটা উদাহরণ দেখাচ্ছি বিক্রয় ফেরত সংক্রান্ত। এই যে পণ্য ফেরত আসলো 3000 টাকা, তো পণ্য ফেরত আসলো, এখানে কিন্তু বিক্রয় ফেরত কি ক্রয় ফেরত কিচ্ছু বলা নাই, কিন্তু ফেরত আসলো বলতে বিক্রয় ফেরত বোঝায়, কারণ বিক্রয় ফেরত আসে। সেজন্য আমরা এটা জাবেদা করব বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরতটা ডেবিট হবে বা আন্তঃফেরত ডেবিট হবে। কাদের কাছ থেকে ফেরত পাবো? প্রাপ্য হিসাব বা দেনাদারের নিকট থেকে, সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা জাবেদা করতে পারি বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, বা বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব। আচ্ছা, আর একটা লেনদেন লক্ষ্য করি। এই যে নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো 3000 টাকা, তো নগদে বিক্রি করেছিলাম সেটা ফেরত এসেছে, তাহলে বিক্রয় ফেরত আসলেই কিন্তু বিক্রয় ফেরত ডেবিট হয়। ক্রেডিটে কি হবে? ক্রেডিটে কিন্তু নগদ আর একটা পক্ষ নগদান হিসাব ক্রেডিট হবে। এখন তোমাদের মনে হতে পারে নগদান হিসাব ক্রেডিট হলো কেন, তাই না? কারণটি হচ্ছে যে পণ্যটা আমার কাছে ফেরত দিবে, বিক্রয় ফেরত যখন আমরা পাবো, সেটা যদি নগদে হয় তাহলে সে নগদ টাকা এখন আমার কাছ থেকে নিয়ে যাবে না?
হ্যাঁ নিয়ে যাবে, সেজন্য নগদ টাকা কমে যাবে, তাই নগদান হিসাব ক্রেডিট। তবে এই ধরনের লেনদেন খুব কম থাকে তোমাদের বইতে। বিক্রয় ফেরতের জাবেদা বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, এই ধরনের লেনদেনই বেশি থাকে। দুই একটা হয়তো নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসছে, এরকম থাকতে পারে। এইবার 10 নম্বর নিয়মটি লক্ষ্য করি। আজকে আমি এই নিয়মটা বলে শেষ করব, কারণ অল্প অল্প করে আমি আলোচনা করি, 5টা করে নিয়ম। সব আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, শিক্ষার্থীদের বোরিং লাগতে পারে, সেজন্য এই নিয়মটা আজকে আলোচনা করে আমরা শেষ করব। লক্ষ্য করি, পণ্য ফেরতের সাথে ডেবিট নোট বা ক্রেডিট নোট নং উল্লেখ থাকলে জাবেদা কী হবে? মানে আমরা যখন পণ্য ফেরত পাই বা পণ্য ফেরত দিই, সেক্ষেত্রে পণ্য ফেরত কথাটা লেখা আছে, পাশে ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত কিছু বলা নেই। তো সেক্ষেত্রে কীভাবে বুঝবো যে ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? আমরা জানি ডেবিট নোট ক্রয় ফেরত সংক্রান্ত প্রামাণ্য দলিল এবং ক্রেডিট নোট বিক্রয় ফেরত সংক্রান্ত প্রামাণ্য দলিল, এটাই তো জানি, তাই না? সেজন্য যদি ফেরতের সাথে ডেবিট নোট নং কথাটা উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে ক্রয় ফেরত, আর যদি ফেরতের সাথে ক্রেডিট নোট নং কথাটা উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে বিক্রয় ফেরত। যেমন আমরা উদাহরণ লক্ষ্য করলে দেখতে পাই, পণ্য ফেরত 8,000 টাকা, পাশে লেখা আছে ডেবিট নোট নং 12, তাহলে এটি কি ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? ডেবিট নোট নং দেয়া আছে, কিন্তু এখানে ফেরত ক্রয় ফেরত না বিক্রয় ফেরত কিছু বলা নাই। লেনদেনে বলা আছে পণ্য ফেরত, তাহলে ডেবিট নোট দেখে বুঝে নিতে হবে এটি ক্রয় ফেরত। আবার যদি থাকে এরকম পণ্য ফেরত 5,000 টাকা, ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত কিচ্ছু বলা নাই, পাশে লেখা আছে ক্রেডিট নোট নং, তার মানে বুঝে নিতে হবে যে ক্রেডিট নোট যেহেতু লেখা আছে, ক্রেডিট নোট বিক্রয় ফেরতের সাথে সম্পর্ক, তাই এটি বিক্রয় ফেরত, এটি ক্রয় ফেরত। যাই এই দুটো লেনদেনে আমরা জাবেদা করি। কি হবে ডেবিট ক্রেডিট? এই যে প্রথমটি পণ্য ফেরত 5,000 টাকা, ডেবিট নোট নং 12, তাহলে পণ্য ফেরত 5,000 টাকা মানে কি? ডেবিট নোট দেওয়া আছে, তো ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? ক্রয় ফেরত, তাই না? কারণটা কি? কারণ ডেবিট নোটের সাথে ক্রয় ফেরতের সম্পর্ক, বিষয়টি মনে রাখবো। তো ক্রয় ফেরতের জাবেদা কি? ক্রয় ফেরতের জাবেদা হবে এখানে কি নগদে না বাকিতে? কি মনে হচ্ছে? একটি বিষয় বলে রাখি, ডেবিট নোট হচ্ছে বাকিতে ক্রয় ফেরত সংক্রান্ত প্রামাণ্য দলিল, নগদে ক্রয় ফেরত কিন্তু ডেবিট নোটে লেখা হয় না, সেজন্য বাকিতে ক্রয় ফেরত হিসেবে আমরা এখানে জাবেদা করব। তো বাকিতে ক্রয় ফেরত হলে পাওনাদারকে ফেরত দিব, তাই পাওনাদার বা প্রদেয় হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব তো ক্রেডিট হয়, তাই না? অর্থাৎ ডেবিট নোট নং যদি উল্লেখ থাকে ক্রয় ফেরত এর জাবেদা হবে। ক্রয় ফেরতের জাবেদা পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। পাওনাদারের আধুনিক নাম প্রদেয় হিসাব। আচ্ছা, আর একটা দেখি, ক্রেডিট নোট নং যদি উল্লেখ থাকে তাহলে কি হবে? এই যে লক্ষ্য করি, পণ্য ফেরত 8,000 টাকা, ক্রেডিট নোট নং 8, ক্রেডিট নোট দেয়া আছে, কিন্তু এখানে ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত কিছু বলা নাই, তাহলে কি বুঝবো আমরা এটা ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? ক্রেডিট নোট এর সাথে বিক্রয় ফেরত এর সম্পর্ক। ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত প্রামাণ্য দলিল, বিষয়টি মনে রাখবো। এখন পণ্য ফেরত বলা আছে, এখানে বাকিতে কি নগদে কিচ্ছু বলা নাই, তাহলে কিভাবে বুঝবো যে এটি ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে এটি বিক্রয় ফেরত এবং বাকিতে। বাকিতে, কারণ ক্রেডিট নোটের সংজ্ঞা হচ্ছে বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে যে ডকুমেন্টে লিখি, যে দলিলে লিখি, সেটা হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত ক্রেডিট নোট, সেজন্য এটি ধারে বিক্রয় মনে করে ফেরত এসেছে হিসাবভুক্ত হবে। তো বিক্রয় ফেরত তো ডেবিট হয়, কার কাছ থেকে ফেরত পাবো? দেনাদারের কাছ থেকে, প্রাপ্য হিসাব ক্রেডিট। বিক্রয় ফেরতের জাবেদা বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, কারণ এটি বাকিতে ছিল। কিভাবে বুঝলাম? ক্রেডিট নোট মানেই বাকিতে, সেটি মনে রাখতে হবে।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে। আমি অল্প অল্প করে আলোচনা করি, তারপরেও ক্লাসটি কিন্তু লম্বা হয়ে গেছে, উপায় নাই, কারণ হিসাব বিজ্ঞান তো বোঝার বিষয়, দ্রুত আলোচনা করলে বোঝা যায় না। তো আমি পরবর্তী ক্লাসে পর্ব 4 আলোচনা করার চেষ্টা করব, ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।